শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কুরবানি কেন্দ্রিক বৃহত্তম অর্থনীতি বাংলাদেশে, এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনের অন্তিম পর্বে থাকছে বাংলাদেশের লোক দেখানো কুরবানির বোঝা এবং এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের অন্যতম ব্যস্ত সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির দ্বিতীয় পর্ব। টিকা না দিলে হামের প্রাদুর্ভাব হতে পারে, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার সতর্ক করেছে ইউনিসেফ। তবুও সংস্কারের নামে টিকা কেনেনি অন্তর্বর্তী সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইসলাম ধর্ম অনুযায়ী কারো 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা সম পরিমাণ 1 বছর পুরনো অলস অর্থ সম্পদ থাকলে তাকে নিসাব বলা হয়। এই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। একই সঙ্গে ওয়াজিব হয় ঈদুল আজহার 3 দিনে কুরবানি। হজের এই আবশ্যক শর্তটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, যদিও জাকাতের আগ্রহ ন্যূনতম। সমাজ ও ধর্ম বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশে যে পরিমাণ মানুষ পশু কুরবানি দেন, দেশের মানুষের গড় আর্থিক সামর্থ্য অনুযায়ী তা মোটেও স্বাভাবিক নয়। দেশে 1,25,00,000 পশু কুরবানি হয়, যার সিংহভাগই গরু। তালিকায় 2 নম্বরে থাকা দেশ পাকিস্তানে পশু কুরবানির পরিমাণ 75 থেকে 80 লাখ, আর ইন্দোনেশিয়ায় এই সংখ্যা 60 থেকে 65 লাখ, যাদের বেশিরভাগই ছাগল। অথচ এই 2 দেশে মুসলিম জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা 2টি বিষয়ের কথা বলছেন। প্রথমত, জাকাত দৃষ্টিগোচর হয় না, কুরবানির পশু চোখে দেখা যায়। আর জাকাতের অর্থ নিজে ভোগ করা না গেলেও কুরবানির মাংস নিজে ভোগ করা যায়। ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা তামিম হাসান বলছেন, এইভাবে লোক দেখানো কোরবানির ফলে কোরবানি কবুল হওয়া তো পরের কথা, এমনকি পাপের শঙ্কা আছে ধর্মীয় বিবেচনায়। তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর কুরবানির ভিতরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, সে একেবারেই একদম ন্যূনতম আল্লাহর সন্তুষ্টি যদি তার নিয়তের ভিতরে না থাকে, তাহলে তার কুরবানি সহি হবে না। বরং এর কারণে তার কুরবানি আল্লাহর সন্তুষ্টি হলো না, বরং গায়রুল্লাহর জন্য হলো। সামাজিক সম্মান রক্ষার্থে অনেকেই সামর্থ্যের বাইরে গিয়ে কোরবানি দিচ্ছেন। এই কথা উল্লেখ করে তামিম হাসান বলছেন, ধর্মীয়ভাবে এ ধরনের অর্থনৈতিক প্রার্থনায় কোনো ধরনের জোর জবরদস্তির সুযোগ একেবারেই নেই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মের ব্যাপারে কারো ওপর কোনো চাপাচাপি বা চাপিয়ে দেন না। সেক্ষেত্রে যদি কারো ওপর কোরবানি ওয়াজিব হয় আর সে সেটা করতে পারে, কিন্তু কারো ওপর যদি কোরবানি ওয়াজিব না হয়, তারপরেও সে লৌকিকতা, লোক দেখানো বা এসব বাজার থেকে বড় গরু মানুষ কি বলবে সেটা যদি কুরবানি করে, সেটা তার কুরবানি নফল হবে। কিন্তু এর কারণে সে যে আপনার বাজার নষ্ট করলো বা আপনার কুরবানি ক্ষেত্রে তার উপর ওয়াজিব ছিল না, লৌকিকতার কারণে, সে মানুষ দেখানোর কারণে, মানুষে কি বলবে এসবের কারণে যে কুরবানি করলো, এটার জন্য একমাত্র লিল্লাহিয়ত থাকে তাহলে কুরবানি হবে। কিন্তু যদি তার লিল্লাহিয়ত না থাকে, আল্লাহর জন্য কুরবত না থাকে, আল্লাহর সন্তুষ্টি, সেক্ষেত্রে তার কুরবানি সহি হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই লোক দেখানো কোরবানির কারণেই এই মৌসুমে পশুর দাম অত্যাধিক হয়ে যায়। অনেকে সারা বছর পশু আটকে রাখেন কেবল এই সময়ে বেশি দামে বিক্রির জন্য। এ কারণেই সারা বছর বাংলাদেশে মাংসের দাম বেশি থাকে, ফলে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্র। অপারেশন হতে পারে এই আশায় রাত থেকে অভুক্ত আমাদের রোগী। সারা রাত বাসে ভ্রমণ করেছেন, সকালে কোথাও ফ্রেশ হওয়ার সুযোগ পাননি। হাসপাতালের বাইরের অংশে কোথাও সে সুযোগ নেই। গোল চত্বর সংলগ্ন বারান্দার শুরুতে 3টি বেসিন থাকলেও তাতে পানি নেই।
বরং সেখানে জমে আছে মাটি আর সিগারেটের অবশিষ্টাংশ। অগত্যা তাগাদা থাকা সত্ত্বেও নিচে কোথাও প্রাতকৃত আর মুখ ধোয়ার আশা ছেড়ে দিয়ে তিনি ওয়ার্ডের দিকে রওনা হলেন, মনে আশা নিয়ে যে উপরে গিয়ে নিশ্চয়ই সহজে কাজগুলো শেষ করতে পারবেন। 420 নম্বর ওয়ার্ডটি দক্ষিণ ভবনের চতুর্থ তলায়। পেটে ও কোমরের তীব্র ব্যথায় হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ায় ছোট ভাইয়ের কাঁধে ভর দিয়ে লিফটের সামনে দাঁড়ালেন তিনি। সেখানে 3টি লিফটের সামনে অন্তত 60 জনের ভিড়। ছোট লিফট দুটির ওপর কেবল চিকিৎসক ও রোগীর জন্য লেখা থাকলেও সাধারণ মানুষের চাপে সেখানে তিল ধারণের জায়গা নেই। ক্রমাগত মানুষ বাড়ছেই। নিরুপায় হয়ে যন্ত্রণাকাতর শরীর নিয়ে সিঁড়ি ভাঙতে শুরু করলেন তিনি। প্রতি তলায় জিরিয়ে নিয়ে যখন চতুর্থ তলায় পৌঁছালেন তখন তলপেটের চাপে অস্থির অবস্থা। কিন্তু সেখানে গিয়ে দেখা দিল নতুন বিড়ম্বনা। টয়লেটের সামনে ডাস্টবিন রাখা, সেখান থেকে উপচে পড়া আবর্জনা আর দুর্গন্ধে নিঃশ্বাস নেয়া দেয়। 3টি দরজার মধ্যে 2টি ভেতর থেকে আটকানো, অন্যটিতে তালা। দীর্ঘ লাইনের এক পর্যায়ে এক নারী অধৈর্য হয়ে বলে উঠলেন, এটা কি বাড়ি নাকি, তাড়াতাড়ি করেন। কিছুক্ষণ পর একটি দরজা খুললে দেখা গেল সেটি গোসলখানা, পাশেরটি টয়লেট। পরে জানা গেছে 68 রোগীর জন্য সচল টয়লেট মাত্র একটি। পেটের চাপ আর কোমরের ব্যথার দ্বিমুখী যন্ত্রণায় লাইনে দাঁড়িয়ে আরও 4 জনের অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন আমাদের প্রতিনিধি। হাসপাতালের ঝকঝকে ভবনের আড়ালে এ এক বিভৎস বাস্তবতা। 4 তলার ওপরে নোংরা পরিবেশ থেকে আসা দুর্গন্ধ নাকে নিয়ে কোমর আর পেট ব্যথার সঙ্গে তলপেটের ক্রমবর্ধমান চাপ ধরে রেখে যেন আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি। কিন্তু এখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। কেবল প্রার্থনা করতে লাগলেন যেন ধৈর্যটা ধরে রাখতে পারেন, যেন জামা কাপড় নষ্ট হওয়ার মতো কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তিনি যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন আরও অন্তত 10টা মিনিট। কিন্তু ব্যাপারটা ভাবনার মতো যদি সহজ হতো, এটা যে কত কঠিন তা কেবল ভুক্তভোগীই জানেন। বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা ও দিল্লি। উভয় দেশ এখন পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর দিকে এগিয়ে যাচ্ছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে। অন্যদিকে ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গত 7 থেকে 8 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফর করেন তখন ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ছিল ঢাকার অন্যতম প্রধান দাবি। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা দিল্লির কাছে বিষয়টি পারস্পরিক ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছে। উভয় পক্ষের ভিসা প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক হলে ঢাকা ও দিল্লি অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততাও বাড়তে পারে। ইউনিসেফ সতর্ক করার পরেও সাবেক অন্তর্বর্তী সরকার গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির মাধ্যমে হাম রুবেলার টিকা কেনা স্থগিত করেছিল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি কিনতে চেয়েছিল, কিন্তু তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। যুক্তরাষ্ট্রের সাময়িকী সায়েন্স 30 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তীতে টিকার সংকটে বাংলাদেশে হামের বিস্তার ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ইউনিসেফ এই টিকা সরবরাহ করে আসছিল। বাংলাদেশ সরকারের পাশাপাশি এর বড় অংশের অর্থায়ন করত গ্যাভি। কিন্তু অন্তর্বর্তী সরকার 2025 সালের সেপ্টেম্বরে সংস্কারের কথা বলে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে উন্মুক্ত দরপত্র আহ্বান করে। সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ইউনিসেফ। বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সে সময়ে সতর্ক করেছিলেন, উন্মুক্ত দরপত্রে টিকা পেতে সময় লাগবে, এতে টিকাদান ব্যাহত হলে প্রাদুর্ভাব দেখা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করার কথা স্মরণ করে রানা ফ্লাওয়ার্স বলেছেন, আমি বলেছিলাম সৃষ্টিকর্তার দোহাই, এই কাজটি করবেন না। তিনি বলেন,
কেন সে সময় হঠাৎ করে ক্রয় প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছিল তার তদন্ত হওয়া দরকার। তবে সায়েন্স যোগাযোগ করলে নূরজাহান বেগম এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সায়েন্স বলেছে ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে হাম রুবেলার টিকাদান কর্মসূচি পিছিয়ে পরের বছর দেয়া হয়। শেষ পর্যন্ত ওই বছর পুরো টিকাদান বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ২০২৫ সালে ৫৯% শিশুকে হামের টিকা দেওয়ার তথ্য প্রকাশ করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। আজ সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদের জন্মদিন। তাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পহেলা মে ছিল লেখক এবং শিক্ষক মুস্তাফা নুরুল ইসলামের জন্মদিন। এই আলোকবর্তিকাবাহী জীবনকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত কমতে থাকা বাজার চাহিদার চাপে পড়ে ২০২৫ সালেও দেশের পুঁজি বাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানি এমএনসি লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ১১টি তাদের হিসাববর্ষ ডিসেম্বর অনুযায়ী নির্ধারণ করে। এর মধ্যে এখন পর্যন্ত ১০টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য বলছে ২০২৫ সালে ৩টি কোম্পানির মুনাফা কিছুটা বাড়লেও তা আগের বছরের তুলনায় কম। ৪টি কোম্পানি গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা করেছে, আর ২টি কোম্পানি তাদের ইতিহাসের সর্বোচ্চ লোকসানে পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও একমাত্র রবি আজিয়াটা রেকর্ড মুনাফা করতে পেরেছে। গ্রামীণফোন, বাটা শু, হাইডেলবার্গ সিমেন্ট ও লিন্ডেবিডির মতো বড় ৪টি কোম্পানির বিক্রি সরাসরি কমে গেছে। সব শেষে শুনে নিব বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো এতদিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশিরভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে থাকবে ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি করবে না এমন খাবার। ২রা মে মিরপুরে প্রিমিয়ার লিগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এবারের ডিপিএলে খেলোয়াড়দের খাদ্য তালিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তামিম নিজেও ছিলেন ক্রিকেটার। বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে নেমে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার তাই বিসিবির পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল। ধন্যবাদ।